আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। রসায়ন বিজ্ঞানের আজকে আমাদের গুণগত রসায়নের প্লে লিস্ট অনুযায়ী 6 নাম্বার ক্লাস। তো আজকের এই 6 নাম্বার ক্লাসে আমাদের থাকবে ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণের পাশাপাশি আমরা শিখব হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, অর্থাৎ এই দুইটা টপিকস নিয়ে আজকে আমাদের প্লে লিস্টের 6 নাম্বার ক্লাসটি সাজানো হয়েছে। সো ডি ব্রগলির সমীকরণটা কিভাবে আসলো এবং ডি ব্রগলির সমীকরণটা কেনই বা বোর কিংবা রাদারফোর্ড পরমাণু মডেলের পরে শুরু হলো সেটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। সো আমরা গল্প না করে চলে যাচ্ছি আমাদের মূল লেকচারে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চলমান যে বস্তুকণা আছে, যে চলমান বস্তুকণার ধর্ম ও তরঙ্গ ধর্মের সম্পর্ক, দ্যাট ইজ ডি ব্রগলির সমীকরণ। বিজ্ঞানী নিলস বোর প্রদত্ত পরমাণু মডেলে কতিপয় সীমাবদ্ধতা রয়েছে, মানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশন ছিল আমাদের বোর পরমাণু মডেলে। হ্যাঁ, সো বোর পরমাণু মডেলে পরমাণু সম্বন্ধে বা পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর প্রস্তাবিত মতবাদের সুষ্ঠু ব্যাখ্যা মিলে নাই। কি ধরনের কথা ভাই এটা? সেটা কি যে বোর পরমাণু মডেলে নাকি ইলেকট্রনের অবস্থান নিয়ে বা পরমাণুর গঠন সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। কি ছিল সেই না পারা মডেলে আমাদের ডি ব্রগলি বা কি ধরনের সুষ্ঠু ব্যাখ্যা দিয়েছিলেন? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যেমন ধরো বিজ্ঞানী বোর তিনি তার পরমাণু মডেলে ইলেকট্রনকে কণা হিসেবে বর্ণনা করেছেন, পার্টিকেল হিসেবে। তুমি কি জানো মানুষের বা পশু পাখি থেকে শুরু করে জীববিজ্ঞানে যে জেনেটিক্স আমাদের যে অধ্যায়টা আছে, যে কিভাবে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো পরবর্তী সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, সেই নিয়ে কিন্তু আমাদের গ্রেগর জোহান মেন্ডেল, হ্যাঁ, 1822 সালে যার জন্ম 22শে জুলাই, সেই বিজ্ঞানী কিন্তু দুইটা সূত্র আবিষ্কার করে গেছেন এবং সেখানে তিনি পিতা মাতার বৈশিষ্ট্য সন্তানদের নিয়ে আসে কেরিয়ার, যে কণা, ফ্যাক্টর, দ্যাট ইজ বর্তমানে জিন। তাহলে সেই জিনকেও কিন্তু একসময় আমরা কি হিসেবে জানতাম কণা হিসেবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তার মানে হচ্ছে 1913 সালেও কিন্তু সায়েন্টিস্ট বোর ইলেকট্রনকে তিনি অভিহিত করেছিলেন, কণা হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই দা ডি ব্রগলি মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্মই আছে। ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার কণা ধর্ম আছে, দুইটা ধর্মই নাকি ইলেকট্রনের বিদ্যমান। সো সেই ধর্মটা উনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন দেখো। আমি আবারও বলছি, সায়েন্টিস্ট বোর কিন্তু বলেছিলেন যে ইলেকট্রনের কি আছে? ইলেকট্রনের আছে কণা ধর্ম। কি ধর্ম বাচ্চারা? কণা ধর্ম। কিন্তু লুই দা ডি ব্রগলি উনি বলেছিলেন ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। লুই দা ডি ব্রগলির এই বক্তব্য কিন্তু 26 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শ্রোডিঞ্জার আরো সংশোধিত ও পরিবর্তিত করেন। শ্রোডিঞ্জার গতিশীল ইলেকট্রনকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হিসেবে গণনা করেন তার বিখ্যাত ত্রিমাত্রিক তরঙ্গ বলবিদ্যার সমীকরণটি উপস্থাপন করেন, যা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি ছিল। সো এটা আমাদের আরেকটা টপিকস আর কি, যেটা আমাদের লুই দা ডি ব্রগলির সাথে কানেক্টেড। মাই ডিয়ার স্টুডেন্টস, সায়েন্টিস্ট বোর বলেছিলেন যে ইলেকট্রনকে তিনি কণা হিসেবে আখ্যায়িত করেছেন, যেহেতু সেটা মানে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করার সময় বর্ণালী সৃষ্টি করে। আর বর্ণালীতে আমরা যে কালার দেখতে পাই বা কালারফুল যে রেখা দেখতে পাই, সেগুলো হচ্ছে বেনিয়া সহকলা, যাদের তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 এর মাঝামাঝি বা এর মধ্যেই থাকে। ওকে, সো যেহেতু আমরা জানি যে আলো সৃষ্টিকারী যে কণা, দ্যাট ইজ ফোটন কণা, যেহেতু ফোটন একটা কণা, এই কণার মাধ্যমেই তরঙ্গ তৈরি হয়, অথবা জড় মাধ্যমে কোন একটা কণার আন্দোলনই হচ্ছে তরঙ্গ, তাহলে ইলেকট্রনও একটি কণা যার মাধ্যমে বর্ণালী সৃষ্টি হয়, এবং সেই বর্ণালীটা বায়ু মাধ্যমে আমাদের চোখে আসে। কি আকারে আসে? তরঙ্গ আকারে আসে। লুই দা ডি ব্রগলি এটাই প্রমাণ করতে চেয়েছেন যে ইলেকট্রনের শুধু কণা ধর্ম না, ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। কেন? কারণ ইলেকট্রন কণা বলেই কিন্তু বর্ণালী সৃষ্টি হয়, আর সেই বর্ণালী কিন্তু বায়ু মাধ্যমে তরঙ্গ আকারে আমরা দেখতে পাই। ওকে, বোর পরমাণু মডেলে ইলেকট্রনকে শুধু কণা হিসেবে বর্ণনা করা হয়েছে। 1924 খ্রিস্টাব্দে লুই দা ডি ব্রগলি মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ, আবার বলছি, কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে, দুইটা ধর্মই আছে। কোয়ান্টাম তত্ত্বের প্লাঙ্কের সমীকরণ অনুসারে একটি ফোটনের শক্তি হচ্ছে কত? E = h নিউ। মাই ডিয়ার স্টুডেন্টস,
আমি এবার তোমাদেরকে লুইদার ডি ব্রগলির যে সমীকরণটা সেটা একটু প্রতিপাদন করে দেখাচ্ছি কিভাবে আসছে সেই সমীকরণটি। অর্থাৎ চলমান বস্তুকণার কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই আছে, এই নিয়ে হচ্ছে আমাদের মেইন আজকের প্রতিপাদ্য বিষয়। তুমি যখন দৌড়াবা, তুমি যখন দৌড় দিবা, তুমি যখন কারো পিছু দৌড়াবা, সেটা কিন্তু একটা ধর্ম আছে ভাইয়া। তাহলে ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘূর্ণায়মান থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তারও কিন্তু একটা ধর্ম আছে। তাহলে সেই ধর্মটা কি ধর্ম, এটা আমরা লুইদার ডি ব্রগলি সমীকরণ থেকে দেখব। আসো যে লুইদার ডি ব্রগলির সমীকরণে কি বলা হয়েছে। তো আমি একটু সংক্ষেপে এখানে লিখতে চাই যে ডি ব্রগলির সমীকরণ। ওকে, ব্রগলির সমীকরণ। দেখো ব্রগলির সমীকরণটা কি বলছে। ব্রগলির সমীকরণটা হচ্ছে এইরকম। দেখো বাচ্চারা, এই দেখো ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, ওকে, সো এইভাবে দেখানো হয়েছে। ইলেকট্রনের মানে যখন কোনো একটা কণা, গতিশীল কোনো একটা কণা, আমি তোমাকে এখানেও দেখাচ্ছি যে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে বা মুভ করে, কোনো একটা গতিশীল পথে একটা কণা যখন এইভাবে চলতে থাকে, তখন সেটা আসলে দেখতে কেমন হয়, এইভাবে নাকি তার তরঙ্গ আকারে দেখা যায়। ওকে, সো আমরা সূর্য থেকে যে আলো পাই, লুক এট, এই যে সূর্য, তো সূর্য থেকে আমরা যে রেখাগুলো দেখতে পাই, এ দেখো সূর্য থেকে আমরা যে রেখাগুলো পাচ্ছি, হ্যাঁ, তো এই রেখাগুলো তুমি একটা রেখাকে এভাবে ভেঙে দেখাই, তুমি কি জানো যে এই রেখাটা তৈরি হয় কি দিয়ে? ফোটন কণা দ্বারা। কি কণা? ফোটন কণা। এবং 1903 সালে, 1905 সালে আইনস্টাইন এই ফোটন কণার শক্তি হিসেবে দিয়েছিলেন E ইকুয়াল কি mc², ইকুয়াল mc², অর্থাৎ ফোটন কণার শক্তির মান হচ্ছে E ইকুয়াল mc²। আর তুমি শুনে অবাক হবে ভাইয়া যে এই ফোটন কণা একমাত্র কণা যার কোনো কি নাই, ভর নাই। একটা ভরবিহীন কণা হচ্ছে ফোটন, আর এই ফোটনের শক্তি হচ্ছে E ইকুয়াল mc²। তাহলে আমরা যদি এখানে আইনস্টাইনের সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দেই, এবার আসো যে ঘূর্ণায়মান কণা সম্পর্কে আমরা এটা জানি যে ইলেকট্রনটা যখন এই পথে ঘূর্ণায়মান থাকে তখন তো একটা শক্তি থাকে, তাই না ভাই? অবশ্যই থাকে। এবং এগুলো তুমি দেখো একটা তরঙ্গ আকারে চিন্তা করো, হ্যাঁ, এই যে তরঙ্গ, তুমি জানো এখান থেকে আমরা যদি এই পর্যন্ত চিন্তা করি, দেখো এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই পুরোটা কিন্তু এই যে শীর্ষচূড়া, এটা কিন্তু একটা ল্যামডা হয়ে যায়, তাই তো? এটা আমরা জানি, বা এখান থেকে এই পর্যন্ত ধরতে পারি, তাহলে এটা হবে কি λ/2, হ্যাঁ, মানে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আর কি, হ্যাঁ, এই একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করলে, হ্যাঁ। তাহলে ইলেকট্রন যখন মুভ করে, যেহেতু সে তরঙ্গ আকারে যাচ্ছে, তার মানে ইলেকট্রন একটা কণা, আর সে যেহেতু তরঙ্গ আকারে মুভ করে, দ্যাট মিনস তার তরঙ্গ ধর্ম আছে, অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। এই দুইটা ধর্মকে একসাথে বলা হয় কনজুগেট রিলেশন, কাপলিং রিলেশন বলা হয়, দ্বৈত বৈশিষ্ট্য বা দ্বৈত ধর্ম বলা হয়, ঠিক আছে? যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল 2022-23 এবং 24, হ্যাঁ 22-23 সেশনে, এবং 23-24 এই দুইবারই প্রশ্নটা এসেছিল রিটেনে, যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্মের দ্বৈত সমীকরণটি দেখাও। এটাই ছিল ডি ব্রগলির সমীকরণ। আমি এখন সেই সমীকরণটা দেখাচ্ছি আপনাদেরকে, মাই ডিয়ার স্টুডেন্টস, যে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে এইভাবে, দ্যাট মিনস হচ্ছে যে ইলেকট্রন তরঙ্গ আকারে ঘুরতে থাকে, মানে তরঙ্গ আকারে যে বর্ণালীটা আমরা দেখতে পাই, দ্যাট মিনস ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। সো এখন আসো যে সূর্য থেকে যে আলো আমরা পাচ্ছি, হ্যাঁ, সেই আলোতে কি থাকে? কোয়ান্টা, মানে ফোটন, কণা। অর্থাৎ সূর্য থেকে যে আলোটা আসে সেটা প্যাকেট আকারে আসে, গুচ্ছাকারে আসে। এটা কিন্তু আমরা ভিনসের সূত্র পড়লে আরো ডিটেলস জানতে পারবো। এবং আমাদের যে ম্যাক্স প্ল্যাঙ্ক ছিলেন সায়েন্টিস্ট, তিনিও বলেছিলেন সূর্য থেকে আলোটা আসে প্যাকেট আকারে, গুচ্ছাকারে। হ্যাঁ, এটা কি অবিচ্ছিন্ন? না, এটা হবে নির্বচ্ছিন্ন। আর এই নির্বচ্ছিন্ন যে প্যাকেটটা বা গুচ্ছটা, সেখানে আমি পাবো কি কণা? ফোটন কণা। আর এই ফোটন কণার শক্তি কি? E ইকুয়াল mc²। তাহলে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের জন্য যে শক্তি, সেটা হয় কি ভাইয়া? এটা হলো E ইকুয়াল h নিউ। ইকুয়াল কি? h নিউ। আবার আমরা কি জানি? E ইকুয়াল নিউ ইকুয়াল কি ভাইয়া? c/λ। তো আমি যদি এখানে এটাকে এই যে h ইন্টু c/λ, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই সমীকরণটা তোমরা কিন্তু আগের জন্য আমি বোর পরমাণু মডেলে অনেকবার শিখিয়েছি আপনাদেরকে, রাইট? সো এটার এখানে এতটা বেশি ডিটেলস বলার কিছু নাই। আমরা এখন এই সমীকরণটার ফাইনাল স্টেটমেন্টে যাব, সেটা হচ্ছে এইরকম। দেখো আমি এখানে তোমাকে দুইটা সমীকরণে দেখাচ্ছি, দুটো। নাম্বার 1 হচ্ছে E ইকুয়াল mc², নাম্বার 2 হচ্ছে E ইকুয়াল cs/λ। তো আমরা যদি এখন এই দুইটা সমীকরণকে জাস্ট একটু মানে সমন্বয় করি, যেহেতু এখানে E আছে, লুক এট, এটাও কি E, তো দুইটাকে আমি সমান কল্পনা করি, তাহলে কি আসতেছে? 1 নং ও 2 নং সমীকরণটা যদি আমি সমন্বয় করি, তাহলে কি পাচ্ছি? দেখো E ইকুয়াল কি পাইছিলাম? mc², ওখানে কি পাইছিলাম? cs/λ। ওকে, সো এখন যদি আমি আরেকটু দেখাই তোমাকে, সেটা হচ্ছে যে উভয় পাশ থেকে, বোথ সাইড থেকে সিসি ক্যান্সেলেশন। ওকে, তো একটা সি যদি চলে যায়, আর থাকবে কি? mc, তার মানে h/λ। তার মানে হচ্ছে λ ইকুয়াল হচ্ছে h/mc, দ্যাট ইজ আ ফর্মুলা।
ওকে, আর তুমি শুনে অবাক হবা যে এখানে আমি চাইলে কিন্তু ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভিও লেখা যায়, অথবা এইচ বাই পিও লিখতে পারো। পি মানে কি? মোমেন্টাম, দ্যাট ইজ ভর বেগ। হ্যাঁ, আমরা ফাইনালি এই সমীকরণটাকে এখন ফাইনাল করব, সেটা হচ্ছে এই যে এটা দেখো, এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি। এই সমীকরণটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যে চলমান কোনো বস্তু কণার কি থাকবে? কণা ধর্ম থাকবে এবং তরঙ্গ ধর্ম থাকবে। বাণীতে লুইদা ডি ব্রগলি 1927, 28, 26 এই 3টা বছরের মধ্যে আমাদের ইলেকট্রনের অনেক চারিত্রিকগত বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি। তার মধ্যে একটা ছিল অন্যতম ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। এবার আমরা শিখব যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তোমরা জানো হাইজেনবার্গ এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে যখন তথ্য উপস্থাপন করতে যান, তখন তিনি কিছু ভুল বিষয় ওনার সামনে উপস্থাপিত হয় বা দৃশ্যমান হয়। ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম, দুটি ধর্ম একসাথে থাকতে পারে না। অর্থাৎ হাইজেনবার্গ সায়েন্টিস্ট এটাই বুঝাতে চেয়েছেন যে ইলেকট্রনের কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, কিন্তু দুইটা ধর্ম একসাথে অবস্থান করে না। তাহলে কি করে? সো আমরা যেহেতু বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের কম্পারিজন অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য বা তুলনা শেষ করে ফেলেছি, আজকে আমরা বোর পরমাণু মডেলের একটি যে লিমিটেশন ছিল, সীমাবদ্ধতা, যে উনি কণা হিসেবে তুলনা করলেও ডি ব্রগলি বলেছেন যে চলমান বস্তু কণার কণা ধর্ম সাথে সাথে তরঙ্গ ধর্ম থাকবে। কিন্তু হাইজেনবার্গ কি বলেছেন? যে দুইটা ধর্ম একসাথে থাকলেও মানে দুইটা ধর্ম থাকলেও কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই থাকবে, বাট দুইটা ধর্ম একসাথে কখনো নির্ণয় করা যাবে না। তাহলে কি বলতে চান সম্মানিত হাইজেনবার্গ নামক বিজ্ঞানী? চলুন আমরা একটু দেখি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি দেখো, আমি যদি এখানে একটা বড় করে একটা চেম্বার দেখাই, যেখানে ইলেকট্রনটা আছে, মনে করো, হ্যাঁ এখানে ইলেকট্রনটা আছে, তাহলে ইলেকট্রনের অবস্থানটা কিন্তু এখানে ফিক্সড। বুঝছো কিন্তু ভালো করে, আমি কিন্তু ইলেকট্রনের অবস্থানটা ফিক্সড করে ফেললাম। তো তুমি যদি মনে করো যে স্যার আমার এই কক্ষপথে যদি আপনি দেখান যে এখানে ইলেকট্রনের অবস্থানটা কিন্তু ফিক্সড, আমি করেই ফেললাম, হ্যাঁ ইলেকট্রনটা এখানে ফিক্সড, কিন্তু আমি যদি আস্তে আস্তে দূরত্ব কমাইতে থাকি, হ্যাঁ তাহলে একটা ভর বেগ কেমন হবে? ঠিক আছে, মানে ভর বেগ, যেটাকে আমরা বলি কি মোমেন্টাম। অর্থাৎ একটা ইলেকট্রনের অবস্থান তুমি যদি মানে ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান যদি আমরা একেবারে নির্ভুলভাবে নির্ণয় করতে চাই বা নির্ণয় করি, তাহলে ওই ইলেকট্রনের ভর বেগ নির্ণয়ের ভুলের মাত্রা বেড়ে যাবে। দেখো তো কি বলছি আমি। তুমি যদি ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান ধরো এখানে, দ্যাট ইজ ডেল এক্স, দ্যাট ইজ দ্য পজিশন, তাহলে আমি যদি ইলেকট্রনের অবস্থানটাকে সঠিক এবং নির্ভুলভাবে নির্ণয় করতে চাই, তাহলে ইলেকট্রনের ভর বেগ মানে ডেল পি, হ্যাঁ ভর বেগ ডেল পি নির্ণয়ের ভুলের মাত্রা বেড়ে যাবে। আবার যদি আমি উল্টা কথা বলি যে এটাকে আমি আরো ছোট করে দেই, হ্যাঁ এটাকে আরো ছোট করে দিলে ইলেকট্রনের ঘূর্ণন ভেলোসিটি কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তখন কিন্তু তার মানে অবস্থান নির্ণয়টা খুব টাফ হয়ে যাবে। বাট ভর বেগ আমি কিন্তু সঠিকভাবে জানতে পারবো। আর কিভাবে জানবো? এটা কিন্তু একটা বিশাল ইকুয়েশন আছে। তাহলে আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে। সেটা হচ্ছে হাইজেনবার্গ যেটা বলতে চেয়েছেন যে ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান দ্যাট ইজ দ্য পজিশন, হ্যাঁ ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান ডেল এক্স, এটা যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে চাই, তাহলে ভর বেগ এই দেখো ভর বেগ দ্যাট ইজ ডেল পি ভর বেগ নির্ণয়ের ভুলের মাত্রা বেড়ে যাবে। তাহলে আমি যদি অবস্থান ঘূর্ণায়মান ইলেকট্রনের অবস্থান সঠিক এবং নির্ভুলভাবে নির্ণয় করতে চাই, তাহলে ওই ইলেকট্রনের ভর বেগ নির্ণয়ের ভুলের মাত্রা বেড়ে যাবে, তার মানে অনিশ্চিত হয়ে পড়বে। আমি যদি আবার উল্টাটা বলি যে আমি যদি ইলেকট্রনের মানে ভর বেগ সঠিকভাবে এবং নির্ভুলভাবে নির্ণয় করতে চাই, তাহলে ওই ইলেকট্রনের অবস্থান নির্ণয়ের ভুলের মাত্রা কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ ভুলের মাত্রাটা বলতে এখানে বুঝাইছে যে অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়বে, অনিশ্চিত মানে আনসার্টেন। একটা নির্ণয় করলে আরেকটা যাবে না। বিষয় হচ্ছে কোনো একজন ছাত্রী ছিল একটা সময়, তো সে তার একটা বয়ফ্রেন্ডও ছিল, যখন আমি মানে ইয়েতে পড়াই, সিসওয়ে পড়াতাম। তো সে সময় ওই ছাত্রী তার ফেসবুকে একটা স্ট্যাটাস আমি দেখলাম এইরকম, যেটা আমাদের হাইজেনবার্গের সাথে অনেকটা মিলে যায়। তো সে বলল যে তার যে বয়ফ্রেন্ড ছিল, তো সে প্রতিনিয়ত তার মানে ক্লাস শেষে, মেয়েটার ক্লাস শেষে ছেলেটা শুধু রাউন্ড দিত, হ্যাঁ বাইকে রাউন্ড দিত। তো বিষয়টা হচ্ছে যখন মেয়ে বের হতো না, তখন আস্তে আস্তে রাউন্ড দিত, মানে রাস্তার এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে ওই মাথা, হ্যাঁ। তো যখন মেয়েটা কোচিং থেকে বের হতো, মেয়ের বান্ধবীরাও বের হতো, তখন ওই ছেলেটা বাইক নিয়ে এত জোরে টান দিত
মানে এত স্পিড, অর্থাৎ মানে কি বলবো, মানে তার যে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে তার স্পিড ছিল, আমি বলবো না যে কয়েক কিলোমিটার পার আওয়ার্স, বাট অনেক স্পিডে চালাইছে। মেয়েটা শুধু এটুকুই অবলোকন করতে পেরেছে যে এটা তার বয়ফ্রেন্ড, এটা ঠিক, এটা সত্যি, এইটুকু সে জানে। মানে এত স্পিডে যাওয়ার পরে সে কিন্তু আইডেন্টিফাই করেছে যে এটা তার বয়ফ্রেন্ড, কিন্তু কত স্পিডে যাচ্ছে এটা কিন্তু সে বলতে পারে নাই। কথাটা বুঝো তাহলে। তখন মেয়েটা স্ট্যাটাসে বলছে যে ভাই তুই তো কোচিং থেকে আমি আমি যখন বের হই তুই তো বাইক দিয়ে এই মাথা ওই মাথা ঘুরোস আমার দেখার জন্য, তো তুই আসতে চালা, তুইও আমার দেখ আমিও তোরে দেখি, কিন্তু এত স্পিডে যাস যে সে কি তুই নাকি অন্য কেউ সেটা তো ও জানে না। সে শুধু জানে কি এটা তার বয়ফ্রেন্ড, এইটুকুই ফিক্সড। অর্থাৎ সে তার বয়ফ্রেন্ডের অবস্থানটা ফিক্সড করতে পেরেছে, কিন্তু কত স্পিডে যাচ্ছে বাইকটা সেটা কিন্তু সে ফিক্সড করতে পারে নাই। এখন মেয়েটা যদি এটা তাকে রিকোয়েস্ট করে যে তুমি আস্তে চালায়া যাও, মানে আস্তে চালায়া যাও, তার মানে ভর বেগটা কিন্তু নির্ণয় করা যাবে, কিন্তু অবস্থানকে নির্ণয় করা যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তার গল্পটা আমি এই কারণে বললাম যে যত স্পিডে যাক না কেন তার ব্যক্তির অবস্থানটা সে কিন্তু বুঝতে পারবে, কিন্তু স্পিড সে কিন্তু নির্ণয় করতে পারবে না। আমাদের তুলনাটা যদিও একটা ছোট ইলেকট্রনের অবস্থান নিয়ে এত বড় তুলনা সঠিক হয়নি, তারপরও আমি বুঝাতে চেয়েছিলাম এটা যে যদি আমি অবস্থানটা ডিটেক্ট করি সঠিক এবং নির্ভুলভাবে, তার মানে ভরবেগ আমার নির্ণয়ের ভুলের মাত্রা বেড়ে যাবে। আবার আমি যদি ভরবেগ সঠিক এবং নির্ভুলভাবে নির্ণয় করতে চাই তাহলে মানে অবস্থান নির্ণয়ের ভুলের মাত্রা বেড়ে যাবে, মানে একটা সঠিকভাবে পাইলে আরেকটা নির্ণয় অনিশ্চিত হয়ে পড়বে। দ্যাট মিনস তার যে সূত্রটা ছিল সেটা হলো ডেল এক্স ইন্টু ডেল পি, ডেল এক্স ইন্টু ডেল পি, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 পাই, এইচ বাই 4 পাই। এটা হলো বেসিক একটা ফর্মুলা যেটা হাজারি স্যারের বইয়ে স্পষ্ট করে আমি এতক্ষণ যে তথ্যগুলো বললাম সেগুলোই ছিল। বাট তুমি এটা মাথায় রেখো মাই ডিয়ার স্টুডেন্টস যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 পাই, এইচ বাই 4 পাই এটা কিন্তু একটা ম্যাক্স প্লাঙ্কের আরেকটা ধ্রুবক। তাহলে ম্যাক্স প্লাঙ্কের টোটাল কয়টা ধ্রুবক? টোটাল 3টা ধ্রুবক। এটা হলো এইচ, আর এটা হলো এইচ বাই 2 পাই, আর এটা হলো এইচ বাই 4 পাই। এই 3টা ধ্রুবক হলো ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সো আশা করি আপনারা মানে আজকের যে আমাদের লেকচারটা ছিল সেটাতে আমি বলেইছিলাম যে আজকে আমরা দুইটা টপিকস নিয়ে কথা বলবো। অর্থাৎ যেহেতু আমাদের আজকের প্লে লিস্টে 6 নাম্বার ক্লাস, সেখানে কি কি আছে? একটা হচ্ছে তোমার ডি ব্রগলির যে লুই দা ডি ব্রগলির যে সমীকরণ, সেটা ছিল চলমান বস্তু কণার কণা এবং তরঙ্গ ধর্মের যে সমীকরণ সেটা দেখেছি। এবং পরবর্তীতে আরেকজন সম্মানিত বিজ্ঞানী হাইজেনবার্গ তিনি বলেছিলেন যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই থাকবে, বাট দুইটা কখনো একসাথে নির্ণয় করা যাবে না, যেটার সমীকরণ হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 পাই। এই দুইটি সমীকরণ আমরা যদি জানা থাকে তাহলে যদি আমাদের এটাতে একাডেমিক কোনো ম্যাথ আসে না, কিন্তু এই দুইটা থিওরি থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে। তাই প্রশ্নের সম্মুখীন হলে তোমাকে সঠিকভাবে যদি তুমি অ্যান্সার দিতে চাও তাহলে আমি মনে করি এই ক্লাসগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আগামী ক্লাস দেখা হবে তোমাদের সাথে 7 নম্বর ক্লাসে। আর এই 7 নম্বর ক্লাসে কি কি থাকবে? 7 নম্বর ক্লাসে থাকবে পরবর্তী যে এপিসোড সেটি হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ। অনেক দুর্দান্ত একটি সমীকরণ যেটা আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কে ব্যবহার করব, এবং কোয়ান্টাম মেকানিজমের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি সমীকরণ থাকবে শ্রোডিঞ্জারের সমীকরণ। এর পাশাপাশি থাকবে আমরা আস্তে করে একটু ঢুকে যাব কোয়ান্টাম সংখ্যায়। আর তুমি যদি অন্য কোনো লেকচার জানতে চাও যে বোর পরমাণু মডেল থেকে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করা হয়, ইলেকট্রন শক্তি নির্ণয় করা হয়, ইলেকট্রন বেগ নির্ণয় করা হয়, সেগুলো আমাদের হাজারি স্যারের বইয়ে আছে, অধিক জেনে নাও। আমাদের কাছে প্রতিনিয়ত অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট থাকে, তাদেরকে আমরা এই বিষয়গুলা এভ্রিভেশন থেকে শুরু করে সমীকরণগুলো প্রতিপাদন করে শেখাই। তুমি কেন পিছিয়ে থাকবা? আমরা তোমাদের জন্য সেই লেকচার দিব ইনশাল্লাহ, বাট এটা আরো পরে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামী ক্লাস অর্থাৎ প্লে লিস্টের 7 নম্বর ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।